গল্পের শুরুতেই দেখা যায় এক প্রতিভাবান তরুণীকে। তার নাম রঞ্জি, একজন ভয়েস ওভার আর্টিস্ট। তবে সে সাধারণ কারো মতো নয়। তার সবচেয়ে বড় গুণ হলো সে মেয়ের কণ্ঠ তো পারেই, এমনকি নিখুঁতভাবে ছেলেদের কণ্ঠ নকল করতে পারে। তার কণ্ঠে যখন কোনো চরিত্র জীবন্ত হয়ে ওঠে তখন কেউই বুঝতে পারে না আসল কোনটা আর নকল কোনটা। এই প্রতিভাই তাকে ইন্ডাস্ট্রিতে পরিচিত করে তুলেছে। সেদিনের মতো স্টুডিওর কাজ শেষ করে রঞ্জি ব্যাগ গুছিয়ে তাড়াহুড়া করে বেরিয়ে পড়ে, কারণ আজ তার কোথাও খুব জরুরি একটা কাজ রয়েছে। পরের দৃশ্যে আমরা ঢুকে পড়ি একটা নাইট ক্লাবে। একটা মেয়ে নিজের মোবাইলে কানে হেডফোন লাগিয়ে কারো ভয়েস শুনছিল। তার মুখে তখন বিস্ময় আর মুগ্ধতা। সে মিনমিন করে বলছিল, ইস, এই ছেলেটার কণ্ঠস্বরটা একদম স্বপ্নের মতো। ঠিক তখনই এক মুহূর্তের নীরবতা ভেঙে রঞ্জি এসে মেয়েটার হাত থেকে তার ড্রিঙ্কসের গ্লাসটা নিয়ে একেবারেই শেষ করে ফেলে। মেয়েটা তো একেবারে হতভম্ব। সে জিজ্ঞেস করে, তুমি কে? রঞ্জি হালকা ঠোঁট বাঁকিয়ে বলে, তুমি যার কণ্ঠ শুনে এতক্ষণ দম আটকে বসেছিলে, আমি সেই রঞ্জি। মেয়েটির মুখটা এবার ধীরে ধীরে বিবর্ণ হয়ে যায়। সে তো এতদিন ভাবছিল ভয়েসটা কোনো ছেলের। অবাক হয়ে মেয়েটি বলে, তুমি তো মেয়ে, তুমি আমার সাথে প্রাঙ্ক করছো তাই না? রঞ্জি এবার একটু গম্ভীর স্বরে বলে, না, প্রাঙ্ক না, এটা ছিল প্রতিশোধ। তুমি আর তোমার বয়ফ্রেন্ড মিলে আমার প্রিয় বান্ধবীকে প্রতারণা করেছিলে। আজ আমি তার হয়ে তোমাকে একটু বাস দিলাম, বুঝতে পেরেছ? এটা বলে রঞ্জি কিছু না শুনেই সেখান থেকে বেরিয়ে যায়। আর রাতটা কিন্তু এত সহজে ছিল না। আজ তার বেস্ট ফ্রেন্ড টাওয়ের জন্মদিন, আর সেও অনেক আয়োজন করে পার্টির ব্যবস্থা করেছে। কিন্তু রঞ্জি সেটা ভুলে গিয়েছিল। ফোনেও সে টাওয়ের কল রিসিভ করেনি। কিছু সময় পর রঞ্জি হোটেলে পৌঁছায়, যেখানে টাও অপেক্ষায় বসেছিল কিছুটা মন খারাপ নিয়েই। কিন্তু যখন রঞ্জি তাকে পুরো ঘটনা খুলে বলে তখন টাওয়ের মুখে আবার হাসি ফিরে আসে। এরপরে পার্টি শুরু হওয়ার ঠিক আগে টাও রঞ্জিকে জানায় সে একজন বিশেষ অতিথিকে ইনভাইট করেছে। এই কথা শুনে রঞ্জি একটু অবাক হয়, তবে কিছু না ভেবে চুপ করে থাকে। কিন্তু যখন সেই বিশেষ অতিথি দরজা দিয়ে ভেতরে ঢোকে রঞ্জির মুখ থেকে যেন কথা হারিয়ে যায়। কারণ এই অতিথি আর কেউ নয়, সে হচ্ছে চিজান, রঞ্জির অতীত জীবনের এমন এক মানুষ যে একসময় তোর হৃদয় গভীর চাপ রেখে গিয়েছিল। এখান থেকে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। একসময় রঞ্জি আর চিজেন একসাথে পড়াশোনা করত। রঞ্জি তখন থেকেই চিজেনকে ভালোবাসত, কিন্তু সেটা সে কখনো প্রকাশ করেনি। একদিন সে মনের সাহস নিয়ে চিজেনকে তার মনের কথা বলতে যায়, কিন্তু ঠিক তখনই সে দেখে চিজেন অন্য একটা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে কোথাও যাওয়ার প্ল্যান করছে। সব দেখে রঞ্জির মন ভেঙে যায়। সে চুপচাপ সরে আসে, মনের কথাটা চেপেই রেখে দেয়। তারপরে গল্প ফিরে আসে বর্তমান সময়ে। রঞ্জি এবার চুপচাপ চেজেনের মুখের দিকে তাকিয়ে থাকে। চেজেনও কিছু না বলে বসে থাকে। তাদের দুজনকে দেখে টাও বুঝে ফেলে এদের একা সময় কাটানো দরকার, তাই সে ইচ্ছে করে উঠে চলে যায়। কিন্তু সময় পার হতে থাকে, তবু রঞ্জি আর চেজেন কারো মুখে কোনো শব্দ নেই। অবশেষে রঞ্জি নিজেই বলে, তুমি এখন কি করছো, এখন কেমন আছো? চেজেন হালকা হেসে জানায় সে এখন স্থায়ীভাবে এদেশেই থাকবে। এই কথা শুনে রঞ্জির মনটা যেন একটু কেঁপে ওঠে। ঠিক তখনই চেজেনের ফোন বেজে ওঠে আর রঞ্জি চমকে যায়। এই রিংটোনটা তো সে নিজেই বানিয়ে একসময় চেজেনকে গিফট করেছিল। আজ এতদিন পরও চেজেন সেটা পরিবর্তন করেনি। রঞ্জির মনে একটা প্রশ্নই ঘোরে, চেজেন এখনো কি সেই পুরনো স্মৃতি ধরে রেখেছে? তবে সে কিছু বলে না। চেজেনও বেশি কিছু না বলে চুপচাপ সেখান থেকে উঠে চলে যায়। তখন টাও এসে হাজির হয়। ঠিক তখনই রঞ্জির ফোনে একটা মেসেজ আসে মিস্টার লিয়ানের কাছ থেকে। মেসেজটা দেখে টাও একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি লিয়ানকে চেনো? রঞ্জি হাসি মুখে উত্তর দেয়, হ্যাঁ, আমরা অনলাইনে অনেকদিন ধরেই কানেক্টেড। এই কথা শুনে টাওয়ের মুখে হাসি ফিরে আসে। সে কিছুটা উত্তেজিত স্বরে বলে, আমার একটু বন্দোবস্ত করে দাও। আমরা জানতে পারি মিস্টার ল্যান একজন বিখ্যাত ভয়েস আর্টিস্ট, কিন্তু আজ অব্দি কেউ তার চেহারা এখন পর্যন্ত দেখেনি। এ যেন সে এক রহস্যময় চরিত্র। রাত আরও গভীর হয়। রঞ্জি বেশ কিছু ড্রিঙ্কস করে ফেলে, এতটাই বেশি যে মাতাল হয়ে পড়ে। সে নিজের রুমের চাবিটাও হারিয়ে ফেলে। তখন টাও হোটেলের স্টাফদের সাহায্যে অন্য একটা ফাঁকা রুমের ব্যবস্থা করে আর রঞ্জিকে সেখানে রেখে আসে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি চেজেন ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে নিজের রুমে ফিরে আসে, কিন্তু দরজা খুলে সে চমকে যায়। তার বিছানার সামনের ফ্লোরে কেউ পড়ে আছে। ভালো করে তাকিয়ে দেখে ওটা তো রঞ্জি। রঞ্জিকে এই অবস্থায় দেখে চেজেন কিছু না ভেবে তাকে কোলে করে বিছানায় নিয়ে আসে। এই ছোট্ট দৃশ্য চেজেনের চোখে মুখে অদ্ভুত এক অনুভব ভেসে ওঠে।
মনে হচ্ছিল তার ভেতরে যেন কোনো অনুভূতির বীজ জেগে উঠেছে। হঠাৎ রঞ্জির চোখ খুলে যায়, আর সামনে চেজেনকে দেখে সেই অদ্ভুত কিছু আচরণ করতে শুরু করে দেয়। কারণ তখন সে পুরোপুরি ড্রাঙ্ক অর্থাৎ মাতাল ছিল। চেজেন বারবার তাকে বলে চুপ করে থাকো, এমন করো না, কিন্তু রঞ্জি যেন কিছু শুনছেই না, বরং মজা করে আরো বেশি দুষ্টামি করতে থাকে। পাশের রুমের মানুষরা সেই শব্দ শুনে ভাবতে শুরু করে কেউ বুঝি আত্মহত্যার চেষ্টা করছে। তার হোটেলের স্টাফদের ডাকে, দরজা ভাঙতে আসে। চেজেন তখন রঞ্জিকে নিচে নামানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে রঞ্জি হঠাৎ ভারসাম্য হারিয়ে চেজেনের ওপরে পড়ে যায়। ঠিক তখনই দরজা খুলে যায়, আর সবার সামনে পড়ে থাকে রঞ্জি চেজেনের উপর। পরিস্থিতিটা হয়ে যায় একদম বিব্রতকর। হোটেলের স্টাফরা চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে যায়। পরদিন সকাল রঞ্জির ঘুম ভাঙে কলের পানির শব্দে। চোখ মেলে দেখে সে অন্য একটা রুমে, আর নিজের জামা কাপড় এলোমেলো। চারপাশটা দেখে তার মাথা ঘুরতে থাকে। কিছুক্ষণ পর রাতে যা ঘটেছিল সব মনে পড়ে যায়। তার মুখে লজ্জার ছাপ স্পষ্ট। সে মনে মনে ভাবে, আমি চেজনের সামনে কি করে এমন করলাম। সে নিজেকে নিয়ে ভয় পায়। চেজেন হয়তো তাকে ভুল বুঝেছে। এখন সে কিভাবে তার চোখে চোখ রাখবে। চিন্তায় পরেই রঞ্জিত টাওয়ের কাছে সাহায্য চায় অফিসে যাওয়ার জন্য, কিন্তু টাও জানায় আজ তার গাড়ি নেই। বাধ্য হয়ে রঞ্জিকে চেজেনের গাড়িতে করে অফিসে যেতে হয়। এই পরিস্থিতিটা তাকে আরো অস্বস্তিতে ফেলে দেয়। অফিসে গিয়ে রঞ্জিত দ্রুত করে তার অফিস কস্টিউম পরে নেয়। তারপরে তার কলিগে রোর সঙ্গে দেখা করে। রো শুধু তার সহকর্মী না, বরং খুব কাছের একজন বন্ধু। তাদের কথাবার্তায় বোঝা যায় তাদের বন্ধুত্বটা অনেক গভীর। কিন্তু ঠিক তখনই দূর থেকে ক্যামেরার মতো চোখে কেউ একজন তাদেরকে লুকিয়ে দেখছিল। কে সে, তার পরিচয় এখনো দেখানো হয়নি। গল্পটা এখানে রেখে দেয় একে রহস্যের রেখা। যাই হোক, কিছুক্ষণ পর অফিসে মিটিং শুরু হয়। সবাই মিটিং রুমে উপস্থিত হয়, যেখানে সবাইকে জানানো হয় আজ কোম্পানির নতুন ডিরেক্টর এসে যোগ দিচ্ছেন। খবরটা শুনেই সবাই খুব উত্তেজিত হয়ে ওঠে। কিন্তু যখন নতুন ডিরেক্টরকে দেখা যায়, তখন সবার চেয়ে বেশি হতবাক হয় রঞ্জি। কারণ সেই নতুন ডিরেক্টর আর কেউ নয়, চেজেন। হ্যাঁ, সেই চেজেন এখন কোম্পানির ডিরেক্টর। আর অবাক করা ব্যাপার হচ্ছে, ডিরেক্টর হয়ে আসার সঙ্গে সঙ্গে চেজেন সবাইকে চমকে দিয়ে গ্রুপ পার্টনার চেঞ্জ করে দেয়। রো আর রুইয়ে যারা সবসময় একসাথে কাজ করতো তাদেরকেও আলাদা করে দেয়। রুই তো ওর উপরে রীতিমতো খেপে যায়। রো খুব বিরক্ত হয়, তবে দুজনের কারোরই কিছু করার ছিল না। তারা মিলিয়ে চেজেনকে অনেকে রিকোয়েস্ট করে, আমাদের আলাদা করো না, কিন্তু চেজেন একটা কথাও কানে তোলে না। মিটিং শেষে চেজেন যখন নিজের কেবিনে ফিরে আসে, রো তার পিছু পিছু কেবিনে ঢুকে পড়ে। চেজেনের এই আচরণে রীতিমতো হতাশ রো। সে রাগে গজগজ করতে করতে বলে, আমি আর এই অফিসে থাকবো না, আমি রিজাইন করতে এসেছি। চেজেন ঠান্ডা মাথায় উত্তর দেয়, রিজাইন? তুমি কি মনে করো ইচ্ছে মতো চলে যেতে পারবে? তুমি জানোই না এখন তোমার কাঁধে কোম্পানির সব বড় বড় প্রজেক্ট। তুমি যদি এখন চলে যাও তাহলে কোনো কোম্পানি তোমাকে আর কখনো চাকরি দেবে না। এরপর চেজেন রোর দিকে তাকিয়ে একটা শর্ত দেয়, তুমি যদি 1 মাসের মধ্যে 1 মিলিয়ন ফলোয়ার নিয়ে বড় ব্রডকাস্টার হতে পারো, তাহলে আমি রিজাইন নিয়ে ভাবতে পারি এবং তোমাকে প্রশংসাপত্র দিয়ে রিজাইন করতে সাহায্য করব। রো কিছুক্ষণ চিন্তা করে, কিন্তু শেষে সে রাজি হয়ে যায়। রো আর সময় নষ্ট করে না, সে সাথে সাথে লাইভ ব্রডকাস্ট শুরু করে দেয়। ঠিক তখনই তার ফোনে ল্যানের মেসেজ আসে। ল্যান যে তার অনলাইন ফ্রেন্ড আর যার সঙ্গে কথা বলতেই রোর ভালো লাগে। এদিকে চেজেন যখন অফিসে আসে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অফিস ঘুটঘুট অন্ধকার। রো তখন ভয় পেয়ে ভুল করে চেজেনের ওপর হামলা করে বসে। চেজেন শান্তভাবে তার শাস্তি ঠিক করে। সে রোকে বলে, তুমি আজ আমার জন্য রান্না করবে, কারণ তুমি যে আমার উপরে আক্রমণ করেছিলে, এটার পানিশমেন্ট হিসেবে তোমাকে এটা করতে হবে। রো রাগে ফুঁসতে থাকে, কিন্তু বাধ্য হয়ে রান্না করতে হয় তাকে। তারপর অফিসে ক্যান্ডেল জ্বালিয়ে দুজন একসাথে বসে খেতে শুরু করে। খাওয়ার আগে রো নিচু স্বরে বলে, সরি, আমি ইচ্ছে করে তোমাকে আঘাত করিনি। চেজেন কিছু না বলেই খেতে থাকে। রাতের বেলায় রো যখন একা বসে কাজ করছিল, তখন আবার ফোনে ল্যানের কল আসে। ল্যান বলে, তোমাকে ব্রডকাস্টার সাহায্য করব আমি। এই কথাটা শুনিয়ে রো তো একেবারে আনন্দে ঝলমল করে ওঠে, কারণ ল্যানের সাহায্যে সে হয়তো সত্যি খুব তাড়াতাড়ি তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। পরদিন সকালে রো একটু দেরিতে অফিসে পৌঁছায়। তাকে দেখে রুই কিছুটা বিরক্তভাবে বলে ওঠে, তুমি না সবসময় দেরি করো, শেষ তো আমাকে একা এসব সামলাতে হয়। রো একটু লজ্জা পেয়ে বলে, আসলে রাতে অনেক দেরি পর্যন্ত কাজ করেছিলাম, ভুল হয়ে গেছে, সরি রুই।
এদিকে অফিসের অন্যান্য সহকর্মীরা চিজিনের মুখের আঘাত নিয়ে ফিসফিস করে আলোচনা শুরু করে দেয়। তারা বলছিল, আচ্ছা ডিরেক্টরের মুখে এই আঘাতটা কিভাবে লাগলো? শুনেছি নাকি রোর সঙ্গে কোনো কনফিউশন হয়ে গিয়েছে। এই কথাগুলো রোয়ানের কানে যেতেই তার মন খারাপ হয়ে যায়। নিজের জন্যই তো এমনটা হয়েছে। চিজিনের জন্য খারাপ লাগতে শুরু করে। রোয়ের সঙ্গে গল্প করছিল রোয়ান। দুজন হালকা হাসিতে মেতেছিল। ঠিক সেই মুহূর্তে চিজেন তাদের একসঙ্গে দেখে ফেলে। চিজেনের চোখের ভিতরে হঠাৎ এক অজানা আগুন জ্বলে ওঠে। সে আর কিছু না বলে সোজা নিজের কেবিনে চলে যায়। সেখানে ঢুকেই নিজের ড্রেসকের ড্রয়ার থেকে পুরনো একটি সোমার বের করে মনোযোগ দিতে থাকে। তার দিকে চিজেনের চোখে তখন শুধুই অতীতের দৃশ্য। তখনকার কথা মনে পড়ে যায়। তখন সে রনকে বিদেশে নিয়ে যেতে চেয়েছিল। সে বলেছিল, চলো আমার সঙ্গে বিদেশে চলো। কিন্তু রন সেই প্রস্তাবে রাজি হয়নি, কারণ সে জানতো চিজেন কারোর সঙ্গে যাচ্ছে, আর সেটা অন্য কোনো মেয়ে, আর তাদের মাঝখানে সে থাকতে চায়নি। আর তখন জন তার প্রস্তাবে ফিরিয়ে দিয়েছিল। তো এরপর আমরা একটি চমকপ্রদ সত্য জানতে পারি। সেটা হচ্ছে রোয়ান প্রতিদিন ল্যানের সঙ্গে অনলাইনে কথা বলে। আসলে সে ল্যান ছিল না, সেটা ছিল চিজান, অর্থাৎ তার ফেক আইডি। চিজেন নিজের পরিচয় গোপন করে মিস্টার ল্যান হয়ে রনের সঙ্গে যোগাযোগ রাখছিল। এদিকে জনের ফলোয়ার বাড়াতে এবারে রুই এবং টাও একজোট হয়ে তাকে সাহায্য করতে শুরু করে। রোয়ান মনে মনে ভাবে, ল্যান যদি আমাদের টিমে থাকতো তাহলে হয়তো সবকিছু আরো সহজ হয়ে যেত। রুই একটু সময় নিয়ে রোয়ানকে কিছু একটা বলার চেষ্টা করে। সে বলে, রোয়ান আমি আসলে তোকে একটা কথা বলবো। কিন্তু হঠাৎ মিটিংয়ের ডাক আসে। রোয়ান দ্রুত উঠে পড়ে। সে বলে, সরি রুই, পরে কথা বলি, এখন মিটিংয়ে যেতে হবে। মিটিংয়ে সবাই জানতে পারে তাদের ভয়েসেস ড্রামা এর লাস্ট পার্ট আজ শেষ হয়েছে। তাই সবাই সিদ্ধান্ত নেয় আজ রাতে পার্টি করবে, একদম রিল্যাক্স মোডে। তো এবার পার্টি শুরু হয়। সবাই মেতে ওঠে হালকা মিউজিক আর হাসির মাঝে। হঠাৎ করেই দরজা খুলে চিজেন এসে উপস্থিত হয়। তাকে দেখে জন একদম চমকে যায়। সে বলে, চিজেন সে তো কখনো পার্টিতে আসবে না। চিজেন সামনের দিকে এগিয়ে গিয়ে বলে, আজকের পার্টির সব বিল আমার তরফ থেকে, তোমরা শুধু এনজয় করো। এদিকে জয়ী একটু লজ্জা নিয়ে জনকে অনুরোধ করে, চলো একটা গান গেয়ে ফেলি দুজন মিলে। জন একটু হেসে সম্মতি জানায়। তারা গান শুরু করতে না করতেই সিজন এসে তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। রনের চোখে হঠাৎই ভেসে ওঠে অতীতের সেই রঙিন দিনগুলো, যখন রন আর চিজেন একসাথে স্টেজে দাঁড়িয়ে গান গাইতো। তারা একে অপরকে কথা দিয়েছিল, আমরা কখনোই অন্য কারো সঙ্গে লাভ সং গাইব না, শুধু তুমি আর আমি গাইব। চিজেন আর পারছিল না সহ্য করতে। তার ভেতরটা যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। তাই সে রনের হাত ধরে বলে, চলো এখানে না থাকেই ভালো। রন কিছু না বলে তার সঙ্গে বেরিয়ে যায়। বেরিয়ে আসার পরও রন ও চিজেনের মধ্যে কথা হয় লিন নামের এক মেয়েকে নিয়ে। কথা ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। রন বলে, তুমি জানো না লিন আমাকে কে কিভাবে ট্রিট করেছিল? চিজেন বলে, তুমি সব ভুল বুঝছো রোয়ান। তাদের কথা কাটাকাটি চলতেই থাকে। ঠিক তখনই আচমকা সেখানে এসে উপস্থিত হয় সেলিয়ান। তাকে একে ঝলকে দেখেই রন আর সহ্য করতে পারে না। রাগে ফুঁসতে ফুঁসতে সে বলে, তোমাদের নাটক বুঝতে পারছি না, আমি যাচ্ছি। আর সেখান থেকে চলে যায়। রন চলে যাওয়ার পর আমরা জানতে পারি এলিন আসলে চিজেনের আন্টি। কিন্তু রন তো জানেই না। সে ভেবেছে লিন চিজেনের পুরনো প্রেমিকা বা অন্য কিছু। এই ভুল বোঝাবুঝির জন্য চিজেন নিজের আন্টির ওপরে রেগে যায়। সে বলে, তুমি কেন এভাবে এসে আমাকে বিপদে ফেললে? এখন জন আমাকে ভুল বুঝছে। তো কয়েক ঘন্টা পর জুই আর জনকে একসঙ্গে দেখা যায়। জুই এবার আর চুপ করে থাকতে পারে না। একটা নিঃশ্বাস নিয়ে এসে বলে ফেলে, জন আমি আসলে তোমাকে অনেকদিন ধরেই পছন্দ করি। রন থমকে যায়, তার চোখে বিস্ময় আর দ্বিধা। সে বলে, রুই তুমি? কিন্তু আমি তো সবসময় তোমাকে শুধুই বন্ধুই ভেবেছি। রুই কিছু বলে না, শুধু নিজের দিকে তাকিয়ে থাকে। রন বুঝে উঠতে পারে না তার এই জটিল সম্পর্কগুলোর জালে কোন দিকে যাবে সে। সে রনকে জানিয়ে দেয়, আমি এখনো তোমার উত্তরটার অপেক্ষায় আছি। রুয়ের এই সরল অথচ গভীর কথাটি শুনে রন যেন আরো দ্বিধা সাগরে তলিয়ে যেতে থাকে। এক অদ্ভুত চাপে, এক অজানা টানা পড়েন তাকে ক্রাশ করতে থাকে। পরদিন কোম্পানির গুরুত্বপূর্ণ মিটিংয়ে চলাকালে রনের মন পুরোপুরি এলোমেলো। প্রেজেন্টেশনের মধ্যে থেকেও সে যেন কোথাও হারিয়ে গিয়েছে। তার এই অমনোযোগী আচরণের অফিসের বাকি সবাই অবাক হয়ে যায়, কারণ কাজের ক্ষেত্রে রন ছিল বরাবরই সিরিয়াস আর প্রফেশনাল। এমনকি রনের হালকা চিন্তিত মুখ দেখে চিজেনও কিছুটা হতবাক হয়ে যায়। তার মুখের প্রশ্ন জাগে,
রোহন কি ঠিক আছে? মিটিং শেষে রুই আলাদা করে চিজেনের সঙ্গে দেখা করে সরাসরি প্রশ্ন করে, তুমি কি এখনো জনকে ভালোবাসো? চিজেন প্রথমে কিছুটা বিরক্ত হয়। সে শান্তভাবে উত্তর দেয়, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি এসব নিয়ে কথা বলতে বাধ্য নই। তবে রুইয়ের চোখে চোখ রেখেই এই প্রশ্নের মুখোমুখি হয়ে চিজেনের মুখে যতই অস্বীকার থাকুক না কেন, তার চেহারায়, চোখে, শরীরের ভাষায় সবটাই স্পষ্ট হয়ে ওঠে সে এখনও রোয়েনকে ভালোবাসে। এবং ঠিক এখানে শুরু হয় অপেক্ষার আরেকটি ধাপ। রোহন কার হাত ধরবে, চিজেন নাকি রুই? এরপরে আমরা দেখতে পাই এক মজার কিন্তু টানটান মুহূর্ত। চিজেন তার কেবিনে বসে রোহনের সঙ্গে ফোনে চ্যাট করছিল, মিস্টার লিন সেজে। দুজনের কথায় হালকা হাসি, অভিমান আর পুরনো স্মৃতির ছায়া। ঠিক তখনই হঠাৎ করে রোহন এসে হাজির হয় চিজেনের কেবিনে। তবে চিজেন দ্রুত অবস্থার গুরুত্ব বুঝে যায় আর ধরা পড়ার আগেই পুরো পরিস্থিতি সামলে নেয়। রোহন কিছুই বুঝতে পারে না, সবকিছু একদম স্বাভাবিক মনে হয় তার কাছে। পরবর্তীতে রোহন চিজেনকে ডিনারের জন্য ইনভাইট করে। চিজেন কিছুটা অবাক হলেও অবশেষে সে রাজি হয়। ডিনারে বসেই রোহনের সঙ্গে চিজেন যখন লিন সম্পর্কে কথা বলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে চিজেনের ফোনে লিনের কল চলে আসে। ফোনের স্ক্রিনে নামটা দেখে রোহনের মুখের ভাব একদম বদলে যায়, মুড একদম অফ হয়ে যায় তার। রোহন ঠান্ডা গলায় বলে ওঠে, তুমি থাকো তোমার ওই লিনকে নিয়ে, আমি যাচ্ছি। আমার আসলেই মাথায় সমস্যা ছিল, না হলে তোমার সঙ্গে সময় নষ্ট করতাম না। এতটুকু বলেই রোহন উঠে গিয়ে চিজেনকে ছেড়ে চলে যায়। চিজেন আবারও সুযোগ হারায়, হতাশা, দুঃখ আর অক্ষমতা চেপে ধরে তাকে। রাতের বেলায় রোহন ঘুমাতে যাওয়ার আগে ফোনে কথা বলে মিস্টার লেনের সঙ্গে। লেনের সঙ্গে কথা বললে লোনের মন হালকা লাগে, তাই সারাদিনের সব কিছুই খুলে বলে দেয় সে। রোহন বলে, আজ চিজেন যেভাবে আচরণটা করলো সেটা আমাকে সত্যিই কষ্ট দিয়েছে। তারপর আমার এক বন্ধু রুই, যাকে আমি সবসময় শুধুই বন্ধু ভেবেছি, সে আজ আমাকে প্রপোজ করেছে। আমি সত্যিই বুঝতে পারছি না এইসব সমস্যার সমাধানটা কিভাবে করব। আর তার এই কথাগুলো চুপচাপ শুনে লেন ফিরে বলে, এই লড়াইটা তোমার, তাই সিদ্ধান্তটাও তোমাকেই নিতে হবে। তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো। তবে একটা কথা মনে রেখো, মানুষ চিনতে আর সঠিক সিদ্ধান্ত নিতে যেন ভুল করো না। লেনের কথা যেন রনকে একটু সাহস দেয়, আর তার কথার সঙ্গে সে একমত হয়। কিন্তু সামনে কি অপেক্ষা করছে তা এখনও অজানা। রন ধীরে ধীরে একটু হালকা অনুভব করে মিস্টার ল্যানের সোজাসাপটা কথাগুলো যেন একরোষা ভরসা হয়ে এসে পড়ে তার উপরে। রন কৃতজ্ঞতার সাথে ল্যানকে ধন্যবাদ জানায়। দুজনেই ফোন রেখে নিজেদের কাজে ফিরে যায়। পরদিন সকাল অফিসে এক অদ্ভুত ঘটনা ঘটে। অফিসের ডিরেক্টর হঠাৎ অনুভব করে যেন কেউ তার পা ধরে আছেন। তিনি নিচে তাকিয়ে দেখে অবাক হয়ে যান। রন মেঝেতে শুয়ে আছে ঘুমন্ত অবস্থায়, আর সরাসরি তার পা ধরে আছে। ডিরেক্টর ভয় পেয়ে বলেন, এই কি অবস্থা তোমার রন? তুমি ফ্লোরে কেন শুয়ে আছো? রন ধীরে ধীরে চোখ মেলে, মুখে এক ধরনের হতাশা। চেহারার অবস্থা এমনই যেন রাতের পর রাত ঘুমহীন কাটিয়েছে। তার চোখের নিচে কালি পড়ে গিয়েছে, চুল এলোমেলো, চোখে একরাশ ক্লান্তি। সে ধীরে ধীরে বলে ওঠে, স্যার আমি আর পারছি না। আমার দ্বারা 1 মিলিয়ন ফলোয়ার জোগাড় করা সম্ভব না। দিনরাত লাইভ করে যাচ্ছি, কিন্তু ফল কিছুই হচ্ছে না। আমি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছি। আসলে রনের ফলোয়ার বাড়ছে ঠিকই, কিন্তু সেটা 1 মিলিয়ন হওয়ার মতো দ্রুত ছিল না। এই চাপার প্রত্যাশা সব মিলিয়ে সে পুরোপুরি ভেঙে পড়েছে। সব কথা শুনে ডিরেক্টর রনকে ধৈর্য ধরতে বলেন, চিন্তা করো না রন, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। তোমারও 1 মিলিয়ন ফলোয়ার হবে, শুধু হাল ছেড়ো না। রন কিছুটা সাহস পায় এই কথায়, কিন্তু তার ভেতরে থাকা হতাশা কখনো পুরোপুরি যায়নি। এরপর আমরা দেখি অফিসার রুই আসে। রন তাকে স্পষ্টভাবে এড়িয়ে চলে, চোখে চোখ রাখে না, কথা বলে না। রুই চুপচাপ সবকিছু বুঝতে পারে। সে জানে তাদের বন্ধুত্বটা আর আগের মতো নেই। একসময় তারা ছিল ঘনিষ্ঠ বন্ধু, একসঙ্গে হাসি, একসঙ্গে গল্প, সবকিছু ভাগ করে নিত। কিন্তু যেদিন রুই তাকে প্রপোজ করেছিল সেদিন থেকেই যেন সব বদলে গিয়েছে। রন এখন দূরের, আর রুই শুধু একা। এই অনুভূতি নিয়ে রুই অবশেষে বলে ওঠে, রন আমি যা বলেছিলাম সব ভুলে যাও। আমি চাই আমাদের বন্ধুত্বটা আবার আগের মতো হয়ে যাক। আমরা যেমন বন্ধু ছিলাম তেমনই থাকি। সবকিছুর ঊর্ধ্বে আমি চাই আমরা বন্ধু থাকি। রন কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন হঠাৎ করে সেখানে হাজির হয় চিজেন। সে দূর থেকে রুই আর রনকে একসঙ্গে কথা বলতে দেখে।
চোখে হালকা ঈর্ষার ছায়া ফুটে ওঠে। তারপর সে সরাসরি রনকে বলে, তুমি একটু আমার কেবিনে আসবে। রন চুপচাপ চিজিনের সঙ্গে কেবিনে যায়। কেবিনে ঢুকতেই চিজিন রনের হাতে একটা গিফট তুলে দেয়। রন অবাক হয়ে বলে, তুমি আমাকে অযথা এসব দিচ্ছ কেন? আমি এসব নিতে পারবো না, কারণ আমার তো একটা বয়ফ্রেন্ড আছে। যদিও সে এটা দেখে মন খারাপ করবে। রনের মুখে বয়ফ্রেন্ড কথাটা শুনে চিজেন হঠাৎ চমকে যায়। সে প্রশ্ন করে, তাহলে তুমি কি রুয়ের প্রপোজালটা একসেপ্ট করে নিয়েছ? রন এরকমটা হেসে ফেলে, মাথা নেড়ে বলে, আরে না, আমার বয়ফ্রেন্ড অন্য কেউ। চিজেন কৌতূহলী হয়ে ওঠে। সে জিজ্ঞাসা করে, তাহলে কি? তোমার বয়ফ্রেন্ডের নাম কি? রন যেন হঠাৎ ভয় পেয়ে যায়। এক মুহূর্তের দ্বিধায় সে হুট করে বলে ফেলে, মিস্টার লেন। চিজেন তো হতবাক। মিস্টার লেন? সে কিছুটা থমথম খেয়ে যায়। তারপরে বলে, তাহলে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চাই আমি। রন কোনোভাবেই পরিস্থিতি সামলাতে পারে না, তবে মুচকি হেসে বলে ওঠে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে মিট করিয়ে দেব। কিন্তু রনের মুখের ভাব দেখেই বোঝা যায় সে নিজের কথাই নিজেই ফেসে গিয়েছে। আর চিজেন নিজের মনে খুশি হয়ে ওঠে, কারণ সে তো ভালো করে জানে মিস্টার লেন বাস্তবে জোয়ানের বয়ফ্রেন্ড নয়, বরং তারই ফেক গার্লফ্রেন্ড। তো এরপর দৃশ্যটা পরিবর্তিত হয়। এরপর আমরা জোয়ান আর তার বন্ধু টাওকে একসঙ্গে দেখতে পাই। রন বেশ চিন্তিত ভঙ্গিতে টাওকে সবকিছু খুলে বলে, নিজের জটিল পরিস্থিতির কথা, মিস্টার লিনকে চিজিনের সামনে পরিচয় করিয়ে দেওয়ার চাপ, আর পুরো ব্যাপারটা কিভাবে সামলাবে বুঝতে না পারার হতাশা। রনের কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। সব শুনে টাও একটু চিন্তা করে, তারপর বলে, তোমরা কেউ তো আসল মিস্টার লিনকে দেখোনি, তাই না? তাহলে এমন একজনকে খুঁজে বের করো যাকে চিজিনের সামনে মিস্টার লিন হিসেবে পরিচয় করানো যাবে। তোমার জন্য আমি একজন লোকের সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই কথা বলে টাও এক লোকের সঙ্গে রনের ডেট সেট করে দেয়। রন সেই লোক এবং ডেটিং লোকেশনের সব ডিটেলস চিজেনকে পাঠিয়ে দেয়। সে বলে, আমি মিস্টার লিনের সঙ্গে যেই জায়গাটা ডেট করব সেই লোকেশনটা তোমাকে পাঠিয়ে দিলাম, ঠিক সময়ে চলে এসো, ঠিক আছে? পরবর্তী দৃশ্যে আমরা জনকে দেখতে পাই একটি রেস্টুরেন্টে। সে এসেছে সেই নকল মিস্টার লিনের সঙ্গে দেখা করতে, কিন্তু লোকটিকে দেখে জনের মুখটাই কালো হয়ে যায়। লোকটি যেমন ব্যবহার করছে তেমনটাই চেহারায় একেবারে অপছন্দ রোয়ানের। আর সমস্যা এখানেই শেষ নয়। লোকটি শুরু করে রোয়ানের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলতে। সে বলে, তোমার মতো বয়সী মেয়েদের তো অনেক আগেই বিয়ে হয়ে যায়, হয়তো আমার মা তোমাকে পছন্দ করবে না, তোমার তো বিয়ের বয়স পার হয়ে গিয়েছে। এরপর আরও নিচে নামতে শুরু করে। সে রনের পরিবার এবং তার মাকে নিয়েও কটু মন্তব্য করে বসে। রন তখন নিজেকে আর ধরে রাখতে পারে না, তার চোখে মুখে রাগে স্পষ্ট হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে রেস্টুরেন্টে প্রবেশ করে চিজেন। সে লোকটির বাজে কথা শুনে নিজেও রেগে যায়। চিজেন ধীরে কণ্ঠে বলে ওঠে, জন আমার গার্লফ্রেন্ড, ওর সম্পর্কে একটাও বাজে কথা বলবে না। যতটুকু বলেছ তাতে অনেকে বেশি বলেছ, আর একটা বেশি কথা বললে তোমার চোয়াল আমি ভেঙে দেব। চিজেনের উপস্থিতিতে রন যেন নতুন করে সাহস পায়। এরপর তারা দুজনে মিলে লোকটির কথার জবাব দেয়। পরিস্থিতি আর এক মুহূর্ত সহ্য করার মতো নয়। চিজেন তখনও জনের হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। রেস্টুরেন্ট থেকে বের হতেই রন থেমে দাঁড়ায়, মুখটা নিচু করে চিজেনের দিকে তাকায়। তারপর ধীরে ধীরে বলে, চিজেন, আমি দুঃখিত, মিস্টার লিনের ব্যাপারটা আমি মিথ্যা বলেছিলাম। এই কথায় চিজেন কিছুটা অবাক হয়ে যায়। সে রনের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কেন আমাকে মিথ্যাটা বললে? রন এবার চোখ সরিয়ে ফেলে, যেন তার মনে অপরাধ বোধ কাজ করছে। সে উত্তর দেয়, তোমার জন্য, হ্যাঁ, আমি মিথ্যা বলার একটা বড় কারণ তুমি যখন খুশি তখন আমার জীবনে চলে আসো, আর যখন ইচ্ছে হয় উধাও হয়ে যাও। তোমার এই অনিয়মিত উপস্থিতি, এই দূরত্ব আমাকে কষ্ট দেয়, বিরক্ত করে। আমি আর চাইনি তোমার সঙ্গে কোনো রকমে সম্পর্ক থাকুক, তাই আমি ইচ্ছে করে এই ফেক বয়ফ্রেন্ডের প্ল্যান করেছিলাম। আমি চেয়েছিলাম তুমি নিজেই আমার জীবন থেকে সরে যাও, একদম চিরতরে। বারবার এসে চলে যাওয়ার দরকারটা কি? রনের এই কঠিন কথাগুলো শুনে চিজেনের চোখ যেন জমে যায়। সে ধীরে ধীরে বলে, তাহলে তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো? তাদের কথার মধ্যে তীব্র আবেগ মিশে থাকে, ভালোবাসা, অভিমান, রাগ, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত টানাপোড়া। কথা বাড়তে বাড়তে দুজনেই এক পর্যায়ে রেগে যায় আর আলাদা হয়ে যায়। একজন আরেকজনকে পিছনে না ফিরে চলে যায় অন্ধকার রাতে। সেই রাতেই চিজেন বাসায় ফিরে আসে, মনটাও ভারী হয়ে আছে। হঠাৎ সে পুরনো স্মৃতির খুঁজে বের করে তার পুরনো ডায়েরি। পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় থেমে যায়। সেখানে রোয়ানের একটি ছোট্ট ছবি রাখা।
ছবিটা হাতে নিয়েই সে গভীরভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ। চোখের কোণে জমে ওঠে হালকা পানি। নিঃশব্দে সে বলে, না জানি জন কবে বুঝবে আমি তাকে কতটা ভালোবাসি। ঠিক সেই সময় চিদিনের ফোনে একটি কল আসে। স্ক্রিনে ভেসে ওঠে আন্টি লিন। কল রিসিভ করতেই লিন বলে, চিজেন, তোমার মা তোমার জন্য কিছু উপহার পাঠিয়েছেন। আমি চাই তোমার সঙ্গে দেখা করে এগুলো তোমাকে হাতে দেব। একটা সময় করে চলে আসো। চিজেন একটু থেমে উত্তর দেয়, ঠিক আছে আন্টি, তুমি কাল অফিসে চলে এসো, আমি অপেক্ষা করব। পরবর্তী দৃশ্যে রাতে রাস্তা ফাঁকা। এক অচেনা লোক ধীরে ধীরে একজন মেয়েকে ফলো করছে। লোকটির চোখে মুখে অদ্ভুত এক উদ্দেশ্য। তার ছায়া পড়ে মেয়েটির পিছনে। বোঝা যায় সে কিছু খারাপের প্ল্যান করেছে। এরপর পরদিন সকালে অফিসের পরিবেশটা একটু থমথমে। সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকার মধ্যেই ডিরেক্টর এসে হাজির হন। তিনি মুখ গম্ভীর করে জানান, সাবধান থাকুন সবাই, বিশেষ করে মেয়েরা। সাম্প্রতিক সময়ে এক অচেনা ব্যক্তি শহরের বিভিন্ন রাস্তায় মেয়েদের উপরে হামলা চালাচ্ছে। এখনও ধরা পড়েনি। সবাই সাবধানে থাকুন দয়া করে। চিজেন নিজ কেবিনে প্রবেশ করে। কিছুটা রাগান্বিত চিজেন আজ তার মুড একেবারেই ভালো না। আর সেটা যেন পুরো অফিসটাই টের পায়। সে একজনকে দেখেও রীতিমতো রেগে গিয়ে কথা বলতে শুরু করে, তাও আবার রনের সামনেই। সে বলে, এইসব কি হচ্ছে অফিসে? কাজগুলো ঠিকঠাক সময়ে কেন শেষ হচ্ছে না? আজ রাতে আমার ফ্লাইট, আমাকে যেতেই হবে। কাজের এই হাল চলতে পারে না। রন চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু তার ভেতরের ফিলিংস স্পষ্ট। চিদিনের এমন আচরণে সে কিছুটা অবাক, আবার কিছুটা আহত। এরপরে দুর্বেলা রন যায় অফিসের ক্যাফেতে। চুপচাপ খাবার নিতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ে এক টেবিলে বসে আছে চিজেন আর লিন একসঙ্গে। রন থমকে যায়। ভেতরে কোথাও এক চিনচিনে অনুভব হয়। আসলে লিন এসেছিল চিজেনকে তার মায়ের পাঠানো উপহারগুলো দিতে, কিন্তু রন তো সে কথা জানে না। সে যা দেখে তাই ধরে নেয়, আর সেখান থেকে জন্ম নেয় ভুল বোঝাবুঝির। লিন চিজেনকে সন্দেহ করে তার একসঙ্গে থাকার প্ল্যান করছে, আর সে কিছু না বলে নিঃশব্দে সেখান থেকে কষ্ট পেয়ে সরে যায়। রাত হয়ে আসা অফিসের সহকর্মীরা পরিকল্পনা করে আজ রাতে কোথাও একসঙ্গে ঘুরতে যাবে। তারা সবাই বেরিয়ে যায়, কিন্তু রন থেকে যায় অফিসে, কারণ তার বাড়িতে ইন্টারনেট নেই আর তার লাইভ স্ট্রিমিং এর কাজটা শেষ করতে হচ্ছে এখানে থেকেই। রাত গভীর হয়। রন তার কাজ শেষ করে অফিস থেকে বের হয়। একা শুনশান রাস্তায় হাঁটছে। তার হঠাৎ মনে হয় কেউ যেন তাকে ফলো করছে। চারপাশে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। তারপরও বুকের ভেতরে কেমন যেন ভয় কাঁপছে। তার গতি বেড়ে যায়, ছুটতে শুরু করেছে। আর ঠিক সেই মুহূর্তে হামলাকারী তার দিকে এগিয়ে আসে। কিন্তু কিছু ঘটার আগেই একা গাড়ির আলো ঝলসে ওঠে। লিন এসে পড়ে ঠিক সময়। সে জনকে গাড়িতে তোলে আর তাকে নিরাপদ করে নিজের বাসায় নিয়ে যায়। জন তখনও লিনকে কৃতজ্ঞতা জানায়, বলে, তুমি না আসলে আজকে আমি বিপদে পড়ে যেতাম, সত্যিই ধন্যবাদ। সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে লিন এক কঠিন সিদ্ধান্ত নেয়। সেভাবে এভাবে ভুল বোঝাবুঝির ভেতরে থেকে সম্পর্ক এগোতে পারে না। জনকে সবকিছু জানানো দরকার, একেবারের জন্য হলেও পুরোপুরি সত্যিটা। আর তাই একে একে লিন সবকিছু খুলে বলে জনকে। তখনই জন জানতে পারে লিন আসলে চিজেনের আন্টি। তাই এতদিন সে যেটা ভেবে বসেছিল সেটা ছিল সম্পূর্ণ ভুল। জন এতটাই লজ্জায় পড়ে যায় যে কিছুক্ষণ কথা বলতে পারেনি। সে বুঝতে পারে সিজেনকে সে কতটা ভুল বুঝেছে। লিন আরও জানায়, সিজেন এক আবেগপ্রবণ রাগী হলেও ভীষণ কেয়ারিং মানুষ। সে নিজের ফিলিংসগুলো সহজে প্রকাশ করতে পারে না, কিন্তু যার জন্য তার মন দুর্বল, তার জন্য সে যে কতটা গভীরভাবে চিন্তা করে সেটা সাধারণ কেউই টের পায় না। আর এই মানুষটার জীবনে আজ স্পেশাল হয়ে উঠেছে রোয়ান। পরদিন সকাল সিজন আসে লিনের বাসায়। রোয়ানের ওপরে গত রাতের হামলার খবরটা জানার পর থেকেই সে ভীষণ চিন্তিত। আর দেরি না করে সকালে উঠে সে সরাসরি চলে আসে রনকে দেখতে। রন তখনও কিছুটা আতঙ্কিত, কিন্তু চিজেনকে দেখে একটু শান্ত হয়। চিজেন তার দিকে তাকিয়ে বলে, তোমার পুরনো বাসাটা একদমই নিরাপদ নয়। তুমি সেখানে আর একা একা থেকো না। তোমার জন্য অন্য কোথাও শিফট হওয়া উচিত। চিজেনের এই কথায় পাশে দাঁড়ানো লিন বলে, আমার পাশের অ্যাপার্টমেন্টটা এখনও খালি আছে, তুমি চাইলে ওখানেই থাকতে পারো, নিরাপদ থাকবে। রন একটু চিন্তা করে, সিচুয়েশন বোঝে শেষমেশ সে রাজি হয়ে যায়। কিন্তু সে জানতো না আসলে সে অ্যাপার্টমেন্টের পেছনেও সিজনেরই প্ল্যান ছিল। আর অ্যাপার্টমেন্টটা ঠিক করা হয়েছিল রনের জন্যই, আর সেটি সিজনের পাশের রুম। সবাই ছিল সিজনের নিঃশব্দ ভালোবাসার অংশ।
পরের দৃশ্যে দেখা যায় রন শিফট করছেন নতুন ফ্ল্যাটে। ডিরেক্টর সাহেব তাকে সাহায্য করছেন আর সবকিছু গুছিয়ে দিয়ে একসময় বিদায় দেন। রন একে একে ঘরের ভিতরে হাঁটে, অর্থাৎ সে ফ্রিজ খোলে আর তাতে যা দেখে সে কিছুক্ষণ স্থির হয়ে যায়। ফ্রিজের ভেতরে রাখা ছিল তার সবচেয়ে প্রিয় খাবারগুলো। তার চোখে বিস্ময় ভেসে ওঠে, এগুলো তো আমার পছন্দের খাবার, কিন্তু এটা জানে তো কেবল একজনই, সিজন। সে বুঝতে পারে এই অ্যাপার্টমেন্ট খাবার সবকিছুর পেছনে সিজনেরই হাত আছে। ভেতরে থেকে হালকা একটা আবেগ ভেসে ওঠে, কিছুটা অপরাধ বোধ, কারণ সে তাকে কতটা ভালোবাসে। সে তাকে আন্টি লিনের জন্য কতদিন ফুল বুঝেছিল। তো যাই হোক, এদিকে লিনেরও একটাই চাওয়া ছিল, জন আর সিজনের সব ভুল বোঝাবুঝি শেষ হোক, তারা যেন আবার এক হয়ে আগের মতো থাকুক। আর তাই লিন এখন পুরো পরিকল্পনার সহায়ক হয়েছিল। পরদিন সকালে রন অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়, আর তখনই সে দেখে পাশের অ্যাপার্টমেন্ট থেকে সিজন বের হচ্ছে। সিজন তখন জনকে দেখে হেসে ফেলে বলে, চলো একসাথে অফিসে যাই। জন রাজি হয়। দুজন একসঙ্গে গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে চলতে রোয়ান হঠাৎ মুখ ফিরিয়ে বলে, এই অ্যাপার্টমেন্টের জন্য থ্যাঙ্কস। চেজেন একটু থমকে যায়, তার মুখে এক অপ্রস্তুত হাসি। সে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে আমি তোমার জন্য এটা ঠিক করেছি? রোয়ান হালকা হেসে জবাব দেয়, আসলে আমি কিছুটা আন্দাজ করেছিলাম, আর বাকি যা বলার সেটা লিন বলেছে। আমি এখন সবই জানি। চেজেনের মুখ গুটিয়ে বসে থাকে না, এবার সে নিজের সব মনের কথা খুলে বলে। জন আর কিছু লুকিয়ে রাখে না। দুজনেই বুঝতে পারে এতদিনের অভিমান, দূরত্ব, ভুল বোঝাবুঝির আসল কারণ ছিল অপ্রত্যাশিত ভালোবাসা। এবং ঠিক তখনই চেজেন বলে ফেলে নিজের মন থেকে কথাটা, জন আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তবে কিছুটা সময় চেয়ে নেয় জন। চেজেন ওকে হৃদয়ের গভীর থেকে প্রপোজাল করলেও রন সরাসরি কিছু না বলে কিছুদিন সময় চেয়ে নেয়। চেজেনের চোখের মুখে তখনও একটা আশার আলো, কিন্তু অন্তরে তৈরি হয় এক অদ্ভুত মন খারাপ। হয়তো প্রত্যাশা ছিল রন সঙ্গে সঙ্গে বলে উঠবে হ্যাঁ, কিন্তু তা হলো না। পরদিন অফিসে গিয়ে রন একটা মেসেজ পাঠায় মিস্টার লিয়ানকে। সে বলে, আপনি কি আজ আমার সঙ্গে দেখা করতে পারবেন? উত্তর আসে, দুঃখিত, আমি আজ বাইরে একটা জরুরি কাজে যাচ্ছি, দেখা করা সম্ভব নয়। এদিকে সিজনের মনে হঠাৎ একটা সন্দেহের বীজ জন্ম নেয়। এভাবে জন কি আমার প্রপোজাল ফিরিয়ে দিয়েছে? কারণ তার মনে হয়তো মিস্টার লেনের জন্য জায়গা আছে। তখন সিজনের মনে ভেসে ওঠে একটা প্রশ্ন, জন কি আসলেই আমার অনুভূতিকে গুরুত্ব দেয়, নাকি কেউ আড়াল থেকেই আমাদের মাঝে এসে দাঁড়িয়ে আছে? এরই মধ্যে জন কাউকে না জানিয়েই একটা স্টুডিওতে যায়। সেখানে আজ ইস্টার লেনের থাকার কথা ছিল, তবে কেউ জানতো না জনের এই প্ল্যানের কথা। অন্যদিকে সিজন সেই একই স্টুডিওতে এলিয়ান সেজে মুখে মাস্ক পরে ছদ্মবেশে ধারণ করে রয়েছে। তার কাজ ছিল একটা মিটিং, তবে সে নিজের পরিচয় আড়ালে রেখেছিল। রন যখন স্টুডিওতে গিয়ে জানতে পারে এলিয়ান তো এখানে এসেছে, তার বুকটা থক করে ওঠে। সে নিজের চোখে দেখেছিল ল্যান বলছিল যে বাইরে যাচ্ছে, তার নাকি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তাহলে এখন সে এখানে কি করছে? জন মনে মনে বলছিল, তাহলে সে আমাকে মিথ্যা বলেছে। তবুও সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখে এবং ল্যানের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকে। হয়তো তার মনে এখনও একটু বিশ্বাস বাকি ছিল। এদিকে সিজন ছদ্মবেশে রেখেই রনকে দেখে ফেলে। তার মন এরকম ছটফট করে ওঠে। সেভাবে ও যদি আমাকে দেখে ফেলে, তাই সে দ্রুত স্টুডিও থেকে চলে যেতে চায়। আর সে এবার সিজনের রূপে রনের সামনে আসে, আর রন তাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। এজন্য সে লুকিয়ে পড়ে, কিন্তু সিজন তো ইতিমধ্যেই তাকে দেখে ফেলেছিল। রন জানেই না তার লুকিয়ে পড়া বৃথা। সিজন কাছে এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো রন? রন একটু দ্বিধা নিয়ে উত্তর দেয়, আমি মিস্টার লিনের সঙ্গে দেখা করতে এসেছিলাম। রন তখন পাল্টা জিজ্ঞেস করে, আরে তুমি এখানে কেন এসেছো? সিজন এক মুহূর্ত চুপ থেকে বলে, আমিও এসেছিলাম লিনের সঙ্গে একটা মিটিং করতে। তাহলে সিজনও মিস্টার লিনকে চেনে। পরদিন সিজন আবার জনকে বাইরে যাওয়ার প্রস্তাব দেয়, তবে জন এবার সরাসরি না করে দেয়। সে জানায়, আমি রুয়ের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কাজে করব। সিজন মুখটা একটু মলিন হয়, সে সেটা বুঝতে দেয় না। আসলে সে জানে জন আর জোর মধ্যে শুধু বন্ধুত্ব, তার বেশি কিছুই নয়। তবু কোথাও না কোথাও একটা অদৃশ্য টান সে অনুভব করে। এদিকে কনসার্ট নিয়ে সবাই অফিসে ব্যস্ত, চারিদিকে কাজের চাপ, পরিকল্পনার ভিড়। জন নিজেও ব্যস্ত হয়ে পড়ে, যেন পুরো দায়িত্বটা তার কাঁধেই।
তার একটাই আশা, মিস্টার লেন ছদ্মবেশী হলেও যেন এই কনসার্টে উপস্থিত থাকে। তাহলে হয়তো সে খুশি হবে, হয়তো তার সেই একাকিত্বের অনুভূতিটা কমবে। এরপর দৃশ্যে রোয়ান যখন নিজের লাইভ স্ট্রিম শুরু করে তখন অনেকে তাকে নিয়ে খারাপ মন্তব্য শুরু করে, কিন্তু এই কঠিন মুহূর্তে মিস্টার লেন তার পাশে দাঁড়ায়। লাইভে এসে রোয়ান সম্পর্কে ইতিবাচক মন্তব্য করে বলতে থাকে, এই মেয়েটা শুধু প্রতিভাবান না, ভীষণ মানবিকও, ওর প্রতি আমাদের সম্মান থাকা উচিত। এই কথাগুলো জেনেও রোয়ানের চারপাশের সেই অন্ধকার মন্তব্যগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর ধীরে ধীরে অন্যরাও রোয়ানকে সাপোর্ট করতে শুরু করে। এই বদলাটা দেখে রোয়ানের চোখে পানি চলে আসে, আনন্দের, স্বস্তির আর নিজেকে ফিরে পাওয়ার অশ্রু। এই মুহূর্তে তার মনে পড়ে সেই অতীতের দিনগুলির, যখন নিজে তাকে সবসময় সাপোর্ট করত, কখনো তাকে ভেঙে পড়তে দিত না, সবসময় বলতো তুমি পারবে, আমি আছি তোমার পাশে। সেই সব স্মৃতি তার মনে ভেসে ওঠে, হৃদয়টাকে এক অদ্ভুত আবেগে ভরে তোলে। রাত গভীর হলে সে লাইভ শেষ করে চুপচাপ গিয়ে হাজির হয় চিজেনের রুমে। চিজেন তখন রান্না করছিল। রন কিছু না বলে হেসে পাশে দাঁড়িয়ে সাহায্য করতে শুরু করে। একসাথে রান্না শেষ হলে দুজন মিলে রাতের খাবার খায়। নিরিবিলির শান্ত এক মুহূর্ত, যেখানে শুধু দুজন মানুষ আর তাদের জীবনের ছোট্ট ছোট গল্প। খাওয়ার পরে চিজেন হঠাৎ জনকে কিছু ভিডিও ক্লিপ দেখায়। সে বলে, যখন আমি বিদেশে ছিলাম প্রতিটা জায়গার ভিডিও করে রেখেছিলাম, ভেবেছিলাম একদিন তোমার সঙ্গে বসে সব দেখব। খুব মিস করতাম তোমায়, বিশেষ করে যখন একা বসে খেতাম, তখন মনে হতো ইস, রন যদি পাশে থাকতো তাহলে অনেক ভালো হতো। সে আরো বলে, আমার খুব ইচ্ছা ছিল এই স্মৃতিগুলো তোমার সঙ্গে করে নেব। আজ সেই স্বপ্নটা পূরণ হলো। এই আবেগময় মুহূর্তে জোয়ান এগিয়ে এসে চিজেনের হাত ধরে বলে, তুমিও কি জানো আমি তোমায় কতটা মিস করতাম? তুমি চলে যাওয়ার পর আমার জীবনে মিস্টার লিওন এসেছিল। সে খুব ভালো একটা বন্ধু হয়ে উঠেছিল আমার জন্য, কিন্তু আজ আমি বুঝি তোমার জায়গায় আর কেউ কখনো আসতে পারবে না। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। এই কথায় চিজেন আর নিজেকে ধরে রাখতে পারে না। সে জনকে কাদা কণ্ঠে বলে, আমরা অনেকে ভুল বুঝেছিলাম একে অপরকে, তবে আজ থেকে নতুন করে শুরু করি জন। এই প্রথমবার দুজনের সব দূরত্ব দূর হয়ে যায়, সব অভিমান, ভুল বোঝাবুঝি গলে গিয়ে ভালোবাসায় পরিণত হয়। সিজন এগিয়ে এসে রনকে আলতো করে চুমু খায়, ভালোবাসার একে চিরন্তন স্বীকৃতি পায়। পরদিন সকালে রন আর চিজেন একসাথে গাড়িতে করে অফিসে যাচ্ছে। চিজেন নিজ হাতে রনের জন্য খাবার বানিয়ে এনেছে। সে জানে কনসার্টের জন্য রন কঠিন ডায়েট করছে, প্রায় সারাদিন শুধু তরল খাবার খেয়ে কাটায়। তাই সে আজ নিজে খাবার বানিয়ে এনেছে, যা খেয়ে রন একটু স্বস্তি পাবে। এসব দেখে রনের চোখে তৃপ্তির হাসি, তার মনের ভেতরটা ভালোবাসায় ভরে যায়। কিন্তু অফিসের কাছাকাছি যেতেই রন একটু অস্বস্তি বোধ করে। গাড়ির জানালার বাইরে সে দেখতে পায় অফিসের কিছু কলিগ বাইরে দাঁড়িয়ে আছে, আর তখনই দূর থেকে তারা গাড়ির ভেতরে তাকিয়ে দেখে সিজনের পাশে একটা মেয়ে বসে আছে। রন সঙ্গে সঙ্গে নিচু হয়ে লুকিয়ে পড়ে। সে জানতে চায় এখনই কেউ জানুক তারা ডেট করছে, তাদের সম্পর্কটা যেন এখনো কেউ না জানে। এজন্য তারা এটা গোপন রাখতে চায়। সিজন বিষয়টা বুঝে যায় আর তৎক্ষণাৎ সব ম্যানেজ করে ফেলে। তবে অফিসার কলিগদের চোখে কিছুটা কৌতূহল পড়ে আছে। তারা এখন সিজনের উপর বেশি নজর রাখতে শুরু করে। এদিকে মিটিং চলছিল পুরো দমে, কিন্তু রনের মন যেন মিটিং রুমে থাকলেও হৃদয়টা ছিল অন্য কোথাও। সেই গোপনে সিজনের সঙ্গে চ্যাট করছিল, হাসছে, রিপ্লাই দিচ্ছে, কখনো একটু থেমে আবার লিখছে। সব মিলিয়ে একটা মিষ্টি ভালোবাসার মুহূর্ত। তবে এই দৃশ্যটা ডিরেক্টরের চোখ এড়ায় না। তিনি দূর থেকে লক্ষ্য করেন জনের অন্য মনস্কতা, আর তখনই তার মনে সন্দেহ জাগে। জনের কারো সঙ্গে নিশ্চয়ই কিছু একটা চলছে, যদিও তিনি জানতেন না সে কারোর নামটা। তবুও মনে মনে ঠিক করে ফেলেন যেভাবেই হোক রনের সেই বয়ফ্রেন্ডকে খুঁজে বের করবেন। মিটিং শেষে সবাই একে একে রুম থেকে বেরিয়ে যায়, শুধু রোয়ান আর সিজন থেকে যায় ভিতরে। রুমটা তখন একান্ত, শান্ত আর একটুখানি চোখে বর্ণ। এই সুযোগে সিজন রোয়ানের কাছে এগিয়ে আসে। চোখে ছিল ভালোবাসার উষ্ণতা, কণ্ঠে ছিল যত্নের ছায়া। সে রনকে হালকা একটা কিস করে বলে, আমি দুদিনের জন্য বিজনেস ট্রিপে যাচ্ছি, এই দুদিন নিজের যত্ন নিও প্লিজ। আর হ্যাঁ, বাসায় তোমার জন্য একটা ছোট্ট গিফট রেখে যাচ্ছি, তবে সেটা খুঁজে বের করা কিন্তু তোমার কাজ। সিজনের এমন কেয়ারিং মনোভাব দেখে জনের মুখটা আনন্দে ভরে ওঠে।
তার চোখে স্পষ্ট হয়ে ওঠে সেই মিষ্টি অনুভূতির ঝিলিক, যেটা একজন ভালোবাসার মানুষের যত্নে ধরা পড়ে। তারা তখনও গল্প করছিল, হাসছিল, কিন্তু হঠাৎই দুজনের চোখ যায় রুমে থাকা সিসিটিভি ক্যামেরার দিকে। এক মুহূর্তের মধ্যেই চেহারায় ছায়া নামে। ধরা পড়ে যায়নি তো? চিন্তার ভাঁজ দুজনের মুখেই। এই ফুটেজে যদি কারো হাতে পড়ে তাহলে সম্পর্কটা গোপন রাখা আর সম্ভব হবে না। পরের দৃশ্যে দেখা যায় রনকে বাসায় ফিরে গিয়ে গিফটটা খুঁজে বের করতে। অবশেষে সে পায় সিজন তাকে উপহার হিসেবে দিয়েছে তার পছন্দের সেই জুসের প্যাকেট। সেই ছোট্ট জিনিসটা যেন রনের কাছে বিশাল কিছু হয়ে ওঠে। সে সঙ্গে সঙ্গে সিজনকে একটা মেসেজ পাঠায়, থ্যাংক ইউ। একটা ছোট্ট কেয়ারিং গিফট কতটা ভালোবাসার প্রকাশ করতে পারে রন সেটা ঠিক তখনই ফিল করে। এরপর দিন অফিসে গিয়ে জন একটা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়। রুইয়ের ডিরেক্টর আচমকা তার সামনে দাঁড়ায়, তাকে সরাসরি জিজ্ঞেস করে, তুমি আসলে কার সঙ্গে ডেট করছো? রন একটু চমকে ওঠে, তবে ঠিক তখনই তার ফোনে বেজে ওঠে। সে বলে, সরি, খুব জরুরি ফোন, পরে কথা বলছি। আর সেই এক্সকিউজ দিয়ে তড়িঘড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়ে। ফোনটা করেছিল তার বান্ধবী। সে আগেই শুনেছিল রন কারোর সঙ্গে ডেট করছে এবং এবার সত্যিটা জানতে চায়। রন ওকে বলে, আমরা যখন দেখা করব আমি নিজেই সব খুলে বলবো, এখন শুধু একটু সময় দাও প্লিজ। এরপরে দৃশ্যে রুই একা দাঁড়িয়ে রনের সামনে এসে বলে, তাহলে তুমি সম্পর্কে ছিলে, তাই আমাকে রিজেক্ট করেছিলে? রন একটু চুপ থেকে বোঝায়, না, এমন কিছু না রুই, আমি কাউকে আঘাত করতে চাইনি। রুই মুচকি হেসে উত্তর দেয়, তুমি যেরকমই হও আর যেরকমই সম্পর্ক থাকো না কেন, আমি শুধু চাই তুমি খুশি থাকো। রুইয়ের মুখে এ কথা শুনে রনের মনটা একটু হালকা হয়ে যায়। সেই রাতে চিজেন রনকে ফোন করে। তার গলায় এক ধরনের উত্তেজনা আর আন্তরিকতা মিশেছিল। আগামীকাল রেডি থেকো, তোমার সেই ছোট্ট বেলার একটা স্বপ্ন আমি পূরণ করতে চাই। তোমাকে নিয়ে যাবো একটা আর্ট এক্সিবিশনে। রনের মুখে তখন এক শিশুর মতো উচ্ছ্বাস। ভালোবাসার মানুষ যখন তার স্বপ্নটাকে নিজের করে তোলে তখন ভালোবাসা আর অনুভূতির মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। অফিসের কলিগরা রনকে বাইরে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়, তবে রন একটা মিষ্টি অজুহাত দেখায়। সে বলে, আমার কিছু কাজ বাকি আছে, শেষ করতে সময় লাগবে, তোমরা যাও, আমি পরে দেখা করব। কলিগরা প্রথমে একটু হতাশ হলেও বাধ্য হয়ে চলে যায়, কিন্তু তারা জানতো না এই কাজের অজুহাতের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল পরিকল্পনা। কলিগরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর রনও অফিস থেকে বেরিয়ে আসে আর বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে চড়ে বসে, যেখানে চিজন অপেক্ষা করছিল। তবে দুর্ভাগ্যবশত রোয়ান ঠিক তখনই কলিগদের সামনে এসে পড়ে। তারা তো অবাক হয়ে জিজ্ঞেস করে বসে, তোমার তো কাজ শেষ হয়নি, তাহলে এখন বাইরে কেন? ঠিক তখনই সিজন সামনে এগিয়ে এসে পরিস্থিতিটা বুঝে নিয়ে গম্ভীর গলায় বলে, ওকে আমি নিয়ে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ কাজে, ওর উপস্থিতি খুবই জরুরি। সিজনের এমন আত্মবিশ্বাসী ভঙ্গি দেখে কলিগরা আর কিছু না বলে চুপচাপ যেতে দেয় রোয়ানকে। সিজন আর রোয়ান একসাথে হাজির হয় সেই আর্ট এক্সিবিশনে, যেখানে রোয়ানের চোখের স্বপ্ন আর চিজিনের চোখে ভালোবাসা। কিন্তু হঠাৎ করে ঘটে যায় এক অপ্রত্যাশিত কিছু। রোয়ানের অফিসের কলিগরাও সেই এক্সিবিশনে এসে উপস্থিত হয়। দূর থেকে তারা রোয়ানকে দেখতে পায় এক ছেলের সঙ্গে, কিন্তু ছেলেটির মুখে স্পষ্ট দেখতে পায় না। সিজন তাদের দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে অন্যদিকে লুকিয়ে পড়ে। রন দ্রুত পরিস্থিতি সামলে নেয়, কলিগদের কিছু একটা বোঝায় আর সেখান থেকে তাদের দৃষ্টি এড়িয়ে পালিয়ে যায়। গাড়ির ভিতরে সিজনের মনটা খারাপ হয়েছিল, তার গলা ভারী হয়ে ওঠে। সে বলে, তুমি বুঝতে পারো না রোয়ান, আমরা এইভাবে সবসময় লুকিয়ে থাকলে আমরা কখনো ঠিক করে একসাথে সময় কাটাতে পারবো না। আমার মনে হয় আমাদের রিলেশনটা এবার পাবলিক করে দেওয়া উচিত। রন একটু থেমে যায়, তার চোখে এক ধরনের দ্বিধা। সে আস্তে করে বলে, আমি জানি তুমি ঠিক বলছো, তবে আমাকে আরেকটু সময় দাও, সব ঠিক করে আমরা সামনে এগোবো। সিজন একটু দুঃখ পেলেও রনকে খুশি করার জন্য তার কথাই মেনে নেয়। এই দ্বিধা থেকে মুক্তি পেতে সে তার বন্ধু টাওয়ের সঙ্গে দেখা করে আর তাকে সব খুলে বলে। তা সব শুনে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে। সে বলে, অবশেষে তোমরা একসাথে হচ্ছ, আমি তো শুরু থেকেই চাইছিলাম এইটা হোক। আর এদিকে জন টাওকে জানায় তার বিশেষ প্ল্যানের কথা। সে বলে, আমি ঠিক করেছি কনসার্টের দিন সব ফ্যানদের সামনে আমি আমাদের রিলেশনটা পাবলিক করব। সিজনকে আমি সারপ্রাইজে দিতে চাই। এই প্ল্যানটা যখন রন বলে তার মুখে এরকম আত্মবিশ্বাস ঝরে পড়ে,
তো রোয়ানের পরিকল্পনা শুনে আনন্দে বলেই ফেলে, এটা তো অসাধারণ হবে, আমার মতে এটাই বেস্ট ডিসিশন। সেই মুহূর্তে রোয়ানের চোখে ছিল স্বপ্ন, মুখে ছিল আত্মবিশ্বাস। তবে কে জানতো ঠিক সামনে অপেক্ষা করে আছে এক অপ্রত্যাশিত ঝড়। কিছুক্ষণ পর রোয়ান তখন লাইভে ব্যস্ত, তার ভক্তরা তাকে ঘিরে ধরেছে, সে গান করছে, তবে ভুল করে গেয়ে ফেলে বাইলু নামের এক জনপ্রিয় অভিনেত্রীর গান। এ ছোট্ট ভুলই যেন আগুনে ঘি ঢেলে দেয়। বাইলুর ফ্যানরা রীতিমতো ট্রল করা শুরু করে দেয় রোহনকে নিয়ে, নানা রকম বাজে কমেন্ট, মিম, ট্রলসের সবকিছু মিলিয়ে রোহনকে নিয়ে উপহাস করে তোলে। সিজন এসব দেখে মন থেকে চিন্তিত হয়ে পড়ে। সে পাশে এসে রনকে সান্ত্বনা দেয়, ভেবো না, এ ঝড় বেশি দিন থাকবে না, আমি আছি তোমার পাশে। পরদিন সকালে বাইলুর কিছু উগ্র ফ্যান হাজির হয় অফিসে। তারা বিশৃঙ্খলা শুরু করে দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে সিজনকে বাধ্য হয়ে জনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে হয়। সিজন জনকে নিয়ে বাইরের ম্যানেজারের সঙ্গে দেখা করতে যায়। সে চায় সমস্যাটা মিটিয়ে ফেলতে, শান্তিপূর্ণভাবে সবকিছু ঠিক করতে। কিন্তু ম্যানেজার তো যেন আগুনে ঘি ঢালে। সে চায় রোয়ানের ক্যারিয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যাক, একটু ছাড় দিতে রাজি নয়। রাত বাড়ছে, রোয়ান যাতে বাড়ি ফিরে চুপচাপ বসে থাকে। সে ভীষণ ভেঙে পড়েছে, নিজেকে অপরাধী মনে হয়। ক্যারিয়ারের ভয়, মানুষের বিচার সব মিলিয়ে দম বন্ধ লাগতে থাকে। তখন চিজান তার বাসায় এসে বলে, ভয় পেও না, তুমি একা না, আমরা দুজন একসাথে, মানে সব সমস্যার সমাধান একদিন হবেই। সিজনের এমন সাহসী আর সাপোর্টিভ কথায় রোয়ান কিছুটা হালকা বোধ করে। এরপরে কেটে যায় বেশ কিছুদিন, কিন্তু পরিস্থিতি ঠিক হবার বদলে যেন আরও খারাপের দিকেই যায়। রোয়ান এখন অফিসেও যেতে পারছে না, কারণ বাইলের কিছু ফ্যান রাস্তায় দাঁড়িয়ে থাকে, রীতিমতো তাকে বাধা দিতে হেনস্থা করতেন। রোয়ানের মন খারাপ হয়ে যায়। তখন তার বান্ধবী টাও এসে তাকে বোঝায়, এই সময়টা চলে যাবে রোয়ান, দেখবে সব আবার ঠিক হয়ে যাবে। পরের দিন চিজেন প্ল্যান করে রোয়ানকে বাইরে নিয়ে যাবে, তার মনটা ভালো করার জন্য। তার একসাথে আইসক্রিম খায়, ঘোরাঘুরি করে, হাসাহাসি করে। চিজেন বুঝতে পারে হাসিটা ফেক হয়েছে, কিন্তু চোখের ভেতরে ক্লান্তিটা এখনও রয়ে গিয়েছে। তাই সে জনকে শপিংয়ে নিয়ে যায়। যদিও জনের একদমই ইচ্ছা ছিল না, তবু চিজেনের অনুরোধে সে রাজি হয়। শপিংয়ের সময় জন সাদা রঙের একটা চমৎকার জামা পরে। চিজেন তো স্তব্ধ হয়ে যায়, তার চোখে যেন কিছুতেই জনের উপর থেকে সরে না। কিন্তু এরপর শপিং মল থেকে বের হওয়ার সময় সিজন ভাবে, আরও লুকিয়ে নয়, আজ ওই জনকে বলবো আমি মিস্টার লিন। তার ভিতরে চলছিল দ্বন্দ্ব, যদি এখন না বলি, পরে যখন জন নিজে জানতে পারবে তখন হয়তো বিশ্বাসটাই হারিয়ে ফেলবে। সে প্রস্তুত ছিল সবকিছু বলে দেওয়ার জন্য, কিন্তু হঠাৎই আকাশে কালো হয়ে যায়, শুরু হয় বৃষ্টি। ভিজে ভিজে তারা বাসায় ফিরে যায়। সিজন আর কিছুই বলতে পারে না। এরপর রাতের বেলায় জন সিজনের রুমে আসে কিছু জিজ্ঞেস করতে। দরজা খোলার পরে ঢোকে, রুমটা অন্ধকার, কিন্তু হালকা আলোয় এক এক কোনায় সিজনের ল্যাপটপ দেখতে পায়, ওপেন অবস্থায় ছিল। জন একটু এগিয়ে দেখতে পায় লগ ইন করা মিস্টার লিনের আইডি। এক মুহূর্তে যেন তার বুকের ভিতরে ঝড় বয়ে যায়। তার মনে পড়ে এই আইডির সঙ্গে কত গভীর মুহূর্ত, ভালোবাসা, কান্না, নির্ভরতা। সেই মুহূর্তে মিস্টার লিওনকে একটা মেসেজ পাঠায়, আর অন্যদিকে সিজন তখন বারান্দায় দাঁড়িয়ে ল্যাপটপের রিপ্লাই অপশনে লিখে ফেলে, তুমি কি আমাকে বিশ্বাস করবে যখন সব জানবে? আর রোয়ান যখন ল্যাপটপে মিস্টার লিওনের আইডি খোলা দেখতে পেল, তার চোখের সামনে যেন সবকিছু ভেঙে পড়ে। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, আর তারপরে নীরবে বলে ওঠে, আমি তোমাকে এতটা বিশ্বাস করেছিলাম সিজন, কিন্তু বারবার বলে তুমি আমার বিশ্বাস ভেঙেছ। চোখে কান্না, গলায় কষ্ট। জন সিজনের ঘর থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর শুরু হয় নীরব অথচ হৃদয় বেদরক কান্না। সিজন বারবার দরজার বাইরে এসে অনুনয় করে, প্লিজ রোয়ান, একবার কেবল আমার কথা শোনো। কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। সারা রাত চিজেন দরজার পাশে বসে থাকে, নিঃশব্দে অপেক্ষা করে। পরদিন চিজেন বহুবার ফোন করে, মেসেজ পাঠায়, তবে রোয়ান ফোনটাই বন্ধ করে দিয়েছিল। সিজনের প্রতিটি মেসেজে রয়েছে আনসিন। পরবর্তী দৃশ্যে আমরা দেখি লিন আর রোয়ান একসঙ্গে বসে আছে। লিন রোয়ানকে বোঝায়, তুমি আবার ভুল বুঝেছ রোয়ান, চিজেন তো সব বলতে চেয়েছিল। কিন্তু রোয়ানের মন তখন কঠিন কষ্টে ভরা, সে কিছুতেই বিশ্বাস করতে চায় না। ঠিক তখনই লিন বলে বসে, তুমি যেই বাইল ইস্যুতে এত সমস্যায় পড়েছিলে, জানো ওই সমস্যায় চিজেন একটা সমাধান করেছে। এই কথা শুনে জোয়ানের মুখে ভাষা বদলে যায়।
সে বোঝে চিজেন সত্যিই তাকে ভালোবাসে, কিন্তু সে সিদ্ধান্ত নেয় চিজেনের সঙ্গে এখন আর কথা নয়। সেই কনসার্টের দিনই সিজনকে একবারে সারপ্রাইজ দিবে, সবাইকে সামনে নিজের ভালোবাসার প্রকাশ করবে সে। তো কনসার্টের আগের দিন সিজন এসে রনের সঙ্গে দেখা করতে যায়, তবে রন জানিয়ে দেয়, আমি এখন নয়, কেবল কনসার্টের পরে তোমার সঙ্গে দেখা করব। সিজন কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু সে আর জোরও করে না। তো কনসার্টের দিনটা ছিল উত্তেজনায় ভরা, আলো, সাউন্ড ও দর্শকের উল্লাস। রুই একদম হ্যান্ডসাম লুক নিয়ে মঞ্চে আসে, তার পারফরমেন্স ছিল অনবদ্য, সবাই চমকে যায়। এরপর আসে একে একে অন্যান্য পারফর্মার, সবশেষে রেহানের পালা। রেহানের সময় রেহান মাইক্রোফোন হাতে নিয়ে গান শুরু করে, তার কণ্ঠে আবেগ, চোখে জল। গান শেষে সে বলে, আমি একটা ভুল করেছিলাম, বাইলুর গানও গেয়ে ফেলেছিলাম, কিন্তু আমি ভাবিনি এই ভুলে আপনারা এত কষ্ট পাবেন, আমি দুঃখিত। এই কথা শুনে অনেক দর্শকও আবেগে নরম হয়ে পড়ে। এদিকে বাইলু নিজেও রোহানের পারফরমেন্স দেখছিল, সে বুঝতে পারে যে হয়তো রোহানের উপর একটু বেশি রেগে গিয়েছিল। হঠাৎ মঞ্চে এক মাস্ক পরা ছেলে আসে, সে রোহানের সঙ্গে একটা গান পরিবেশন করে। এটা সেই গান যা অতীতে রোহান আর সিজন একসাথে গিয়েছিল। গান শেষে রোহান ধীরে ধীরে ছেলেটির মাস্ক খুলে দেয়, সবার চোখ তখন বিস্ময়ে বড় হয়ে যায়। মাস্কের আড়ালে ছিল চিজেন, দর্শকদের মাঝে হতবাক ভাব, ফ্ল্যাশ জ্বলছে, চিৎকার উল্লাসে মুখর চারিদিকে। চিজেন তখন সবার সামনে আসে, মাইক্রোফোন তুলে নিয়ে বলে, এই মেয়েটাকে আমি বহু বছর আগে ভালোবেসেছিলাম, শুধু বন্ধু না, আমি চাই ওর পাশে সারা জীবন থাকতে। আমি ভুল করেছি, কিন্তু ভালোবাসা কখনো ভুয়া হতে পারে না। আমি মিস্টার লিয়ান ছিলাম, আর আমি এখনও জনকেই ভালোবাসি। তবে মিস্টার লিয়ান সে যে আমি তার সঙ্গে কোনো প্রতারণা করিনি, তার ফিলিংস নিয়েও খেলিনি। আমি শুধুমাত্র কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টে থাকতে চেয়েছিলাম, আর আমি এখনও জনকেই ভালোবাসি। মঞ্চে দাঁড়িয়ে সবার সামনে চিজেন বলতে থাকে, আমি আগে একজন বোকা ছেলে ছিলাম যে তার মনের অনুভূতি লুকিয়ে রাখত, কখনই যার সাহস হতো না সেগুলো শেয়ার করতে। আমি রাগে ছিলাম, রুডি ছিলাম, আর সেই রাগে, সেই অযথা অহংকারে আমি আমার লাইফলাইনের মনেও কষ্ট দিয়েছিলাম। দর্শক নিঃশব্দ হয়ে তার কথা শোনে। সে আরও বলে, আমি জানতাম না কিভাবে আমি সেই কষ্টের অবসান ঘটাবো, কিভাবে ফিরে পাবো আমার প্রিয় মানুষটাকে। তাই আমি তৈরি করলাম একটা নতুন পরিচয়, যার নাম ছিল মিস্টার লিন। একটুখানি থেমে চিজেন বলে, কিন্তু এখন বুঝি এত বড় সত্যিটা আমার ভালোবাসার মানুষের কাছেও লুকিয়ে রাখা, সেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি আর তোমাকে হারাতে চাই না রোহান। চিজেন ধীরে ধীরে রোহানের দিকে এগিয়ে আসে, তার হাতটা ধরে বলে, তাই আমি আজ প্রতিজ্ঞা করছি আর কখনো তোমার থেকে কিছু লুকাবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই কথাগুলো শুনে রোহানের চোখে পানি চলে আসে, তার বুকের ভেতরে জমা থাকে সব অভিমান গলে পড়ে ভালোবাসায়। সে একটু দেরি না করে সিজনকে জড়িয়ে ধরে, আর এক গভীর কিসে তাদের মাঝে নতুন করে ভালোবাসা শুরু হয়। সেই মুহূর্তে তাদের সম্পর্ক সবাই জানিয়ে ফেলে। আর আশ্চর্যের বিষয়, মানুষ ভালোবাসা বুঝতে পারে, সাপোর্ট করে। অন্যদিকে বাইলু এক সাক্ষাৎকারে জানিয়ে দেয় যে রোহান আসলে তার গান গেয়েছিল বাইলুর অনুরোধেই, সব ভুল বোঝাবুঝি ছিল একেবারে অহেতুক। এই সত্যি প্রকাশের পর সব বিতর্ক, ট্রল, কষ্ট ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। সময় বেরিয়ে যায়, জনের অনলাইন ফলোয়ার সংখ্যা 1 মিলিয়ন ছুঁয়ে যায়। এক মাইলস্টোনে পৌঁছানোর পর চিজেন জনকে একটা ছোট্ট মেসেজ পাঠায়, আজ থেকে তুমি মুক্ত, এখন তুমি যা চাও তাই করতে পারো। এই মেসেজটা পড়েই রোহান আর দেরি করে না, সে সোজা গিয়ে সিজনের রুমে ঢুকে পড়ে, চুপচাপ সিজনকে জড়িয়ে ধরে, তারপর কানে কানে বলে, তুমি বলেছিলে আমি এখনো যা খুশি করতে পারি, আমি চাই সারাটা জীবন শুধু তোমার সঙ্গেই কাটাতে। এই বলে তারা একে অপরকে আরও একেবারে জড়িয়ে ধরে। এগুলো হয়ে ওঠে তাদের জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। আর এখানেই শেষ হয়ে যায় আজকের এই সুন্দর গল্পটি। সো ভিউয়ার্স, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই তোমরা কমেন্টে বলে দাও।